হেই বন্ধুরা, আমার নাম এলেন আর আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া এমন এক রাতের ঘটনা যে কথা মনে পড়লে এখনো আমার গা শিউরে ওঠে। সেই রাতে আমি একসাথে ভয়, আতঙ্ক, শোক, বেদনা এবং বেঁচে থাকার প্রচন্ড ইচ্ছা একসঙ্গে অনুভব করেছিলাম। বন্ধুরা, সেদিনে সেই ভয় আমাকে এখনো তাড়া করে বেড়ায়। আর এই ঘটনাটি ঘটেছিল আমারই পেশাগত জীবনের এক রাতে। বন্ধুরা, আমি একজন ট্রাক ড্রাইভার। ওই সময় আমি একটি ট্রান্সপোর্ট কোম্পানির ট্রাক ড্রাইভার হিসেবে পণ্য পরিবহনের কাজ করতাম। মাঝে মধ্যে আমার আত্মীয় পরিজনরা জিজ্ঞাসা করে, ট্রাক চালানো এবং পথের মধ্যে ট্রাক রেখে ঘুমিয়ে পড়া ছাড়া আর কোন নতুন কোনো কাহিনী তোমার কাছে আছে আমাদেরকে বলার মতো? অর্থাৎ আমি কখনো ভূত দেখেছি কিনা, অথবা আমি কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে কিনা যার কারণে আমার মৃত্যু হতে পারতো। তাদের সৌভাগ্য এটাই ছিল যে প্রত্যেকদিন তাদের কাছে বলার মতো আমার কাছে একটি করে ঘটনা ছিল। কারণ ট্রাক চালানো এমন একটি কাজ যেখানে প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু ঘটে থাকে। যদিও আমি কখনো ভূত বা অন্য কোনো গ্রহ থেকে আসা কোনো এলিয়েনের সঙ্গে যুদ্ধ করিনি, কিন্তু ওই ঘটনাটা ছিল এর চেয়েও ভয়ঙ্কর কিছু। এবার আসি মূল কাহিনী। সেদিনও স্বাভাবিকভাবে আমি আমার গন্তব্যের দিকে ট্রাক চালিয়ে যাচ্ছিলাম। সেদিন অবশ্য আমার বন্ধু ছিল আমার সঙ্গে, ওর নাম হচ্ছে র্যান্ডি। বেসিক্যালি র্যান্ডির ওই দিন ছুটি ছিল। তাছাড়া কিছুদিন আগে ওর ওয়াইফের সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেছে। র্যান্ডিকে আমি অনেকদিন ধরেই চিনি, যেহেতু ওর কোনো বাচ্চা কাছেও ছিল না, তাই বাড়িতে বসে আসলে ওর করারই কিছু ছিল না। র্যান্ডি খুব ভালো মানুষ, সে কিছুটা লাজুক আবার অনেক মজাদারও ছিল। তবে মাঝে মাঝে তার আচরণ দেখে আমি অনেক বিস্মিত হতাম। আচ্ছা, তুমি কি শিওর যে তোমার এখন ড্রিঙ্কস কেনার জন্য এখানে থামা উচিত নয়? আমি ট্রাক চালাচ্ছি র্যান্ডি, আর তুমি খুব ভালো করেই জানো যে ট্রাক চালানোর সময় কোনো কিছুই পান করা উচিত নয়। ওয়েল, কমসে কম তুমি একটা কফি খাও, আমি না হয় একটা বিয়ার নিয়ে নিব না। দেখো, আমরা পিছনের দোকান থেকে এইসব কাজ সেরে এসেছি। আচ্ছা, তুমি কি আমাকে বিব্রত করার জন্য এসব কথা বলছো? হ্যাঁ জানি, এটা খুব কঠিন কাজ। আচ্ছা আচ্ছা, ওইদিকে দেখো। র্যান্ডির কথা শুনে যখনই আমি বাইরের দিকে তাকাই তখন আমি দেখতে পাই অনেকগুলো পুলিশের গাড়ি সেখান দিয়ে যাচ্ছে। গাড়িগুলো খুব দ্রুত বেগে সেখান দিয়ে যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল তারা কোনো কিছু একটা খোঁজার চেষ্টা করছে। সাবধান, দেখো আবার ওরা তোমাকেই খুঁজতে না আসে। আমাকে? কিছুতেই নয়, আমার তো মনে হচ্ছে ওরা তোমাকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, তুমি আবার নেশা করে তোমার এক্স ওয়াইফকে খুন করে ফেলোনি তো? আরে কিসের, ও তো উল্টো আমাকে ধরে মারধর করতো। আমাকেই তো বাঁচানো উচিত। আশা করছি তোমার কাছে একটা ভালো উকিল থাকবে। আচ্ছা, এখানে কিছু গাছগাছালি দেখছি, এখানে একটু থামাও। কেন এখানে কেন? তুমি তো জানোই আমি অনেকগুলো বিয়ার খেয়ে ফেলেছি। ও, তুমি আবার এখানে প্রস্রাব করার জন্য নামতে চাচ্ছ নাকি? হ্যাঁ প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখানে গাড়ি রাখছি। ভালোই হলো, এর মধ্যে দিয়ে আমারও একটু আরাম করা হয়ে যাবে। আমি গাড়ি থামালাম এবং র্যান্ডি জঙ্গলের ভিতরে ঢুকতে থাকলো, একটু বেশি ভিতরে। আরে র্যান্ডি, তুমি কি করছো? তুমি কি প্রস্রাব করার জন্য গাছ বাছাই করছো নাকি? দেখো, আমি এইসব কাজ করতে পারবো না যদি আমার দিকে তুমি এভাবে তাকিয়ে থাকো। তুমি কি ভেবেছো তোমাকে এইসব কাজ করতে দেখার মানে খুব শখ হয়েছে? আমি তো জানি না, আসলে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। ওর আচরণ দেখে মাঝে মাঝে আমার বিশ্বাসই হতে চায় না যে ও একজন ট্রাক ড্রাইভার। এইভাবে বেশ কয়েক মিনিট কেটে গেল, কিন্তু তখনও র্যান্ডি ফিরে আসলো না। আচ্ছা, আবার মজা করছে না তো? কিন্তু এত সময় ধরে ওখানে করছেটা কি? এইভাবে আরো কয়েক মিনিট পার হয়ে যাওয়ার পর আমার দুশ্চিন্তা হতে থাকলো। এই র্যান্ডি, তুমি ওখানে কি করছো? আরে তুমি কি জঙ্গলের ভিতরে রাত কাটাবে নাকি? এই র্যান্ডি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? কিন্তু র্যান্ডি কোনো জবাব দিল না। এবার আমি সত্যি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। সে এতটাও ড্রিঙ্কস করেনি যে সে অজ্ঞান হয়ে যাবে। অনেক কষ্ট করে একটা বিয়ার রেকান শেষ করেছিল। আচ্ছা, জঙ্গলের মধ্যে আবার ওকে কোনো জঙ্গলি জানোয়ার ধরেনি তো? নাকি টায়ার্ড হয়ে আবার জঙ্গলের ভিতরে কোথাও ঘুমিয়ে পড়েছে? আমি একটা টর্চ হাতে নিলাম এবং জঙ্গলের ভিতরে আমার বন্ধুকে খুঁজতে বেরিয়ে গেলাম। ও সর্বোচ্চ আর কত দূরেই বা যেতে পারে। র্যান্ডি, তুমি কোথায়? আমার হঠাৎ করে কেন জানি মনে হলো আমার শব্দের কারণে গাছের আশেপাশ থেকে কেউ উত্তর দিল। শব্দ শুনে যখন আমি আরো আগে বাড়তে থাকলাম তখন আমি বুঝতে পারলাম এটা আসলে মোটো আমার বন্ধুর শব্দ ছিল না। আর এই শব্দ শুনে আমার এখানে আসাও ঠিক হয়নি। এদিকে এদিকে এসো। যে দিক থেকে শব্দ আসছিল আমি সেই দিকে যেতে থাকলাম। এবার আমি সেখানে পৌঁছে যে দৃশ্য দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে একজন মেয়ে ছিল এবং সে গাছে হেলান দিয়ে বসেছিল। তার কাপড়ে অনেক রক্ত লেগেছিল। প্রথমে আমি ভেবেছিলাম মেয়েটার বোধহয় সাহায্যের প্রয়োজন, তাই আমি সামনের দিকে এগিয়ে যাই। কিন্তু যখনই আমি তার হাতে একটা ধারালো ছুরি দেখতে পাই তখনই আমি দাঁড়িয়ে পড়ি। এই, তোমার কি হয়েছে? তুমি কি কোথাও আঘাত পেয়েছো? আমার কিছুই করার ছিল না। কিছু করার ছিল না মানে? কি করার ছিল না? শোনো, তোমার সাহায্যের প্রয়োজন। আমি এখান থেকে কিন্তু অ্যাম্বুলেন্স কল করতে পারি, আর হসপিটাল খুব কাছেই আছে। আমি কিছুই করতে পারলাম না, আমি খুব পেরেশানির মধ্যে পড়ে গেছি। যখন আমি তাকে দেখে বলি তখন সেও কাছে এসেছিল। এই, তুমি কার ব্যাপারে বলছো? কার কথা বলছো? আমার কথা শেষ হওয়ার পরই মেয়েটি হাতে ছুরি নিয়েই সোজা হয়ে দাঁড়ালো এবং তার মুখটি উঁচু করলো।
পুলিশ আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, আর আমি এটাও জানি যে আমি ভুল করেছি আর পুলিশ কোনো ভুল করছে না। কিন্তু আমার কি করার আছে বলো? আমি আর কাউকে খুন করতে চাই না, কিন্তু জানো কি, কেউ যদি আমার সামনে চলে আসে তখন আর আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি আর কাউকে খুন করতে চাই না, কিন্তু যদি কেউ আমার সামনে চলে আসে তাহলে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না, আমার তাকে মেরে ফেলতে ইচ্ছে করে। দেখো আমার না তোমাকে দেখে ভয় লাগছে, তুমি হাত থেকে ছুরিটা নিচে ফেলে দাও। ছুরি নিচে ফেলবো কেন? ছুরি তো আমি তোমার বুকের মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছি। আমি তোমাকে নিচে ফেলে যখন তোমার গলাটা পুচিয়ে পুচিয়ে কাটবো তখন গলার ঢোরের মধ্যে শব্দ হবে, আর তোমার গলা দিয়ে কল কল করে যে রক্ত বের হবে সেটা দেখে আমার যা ভালো লাগে, একটা অন্যরকম রোমাঞ্চ অনুভব হয়। তার মানে তুমি আঘাত পাওনি, আর তোমার শরীরে যে রক্ত দেখা যাচ্ছে এটা তোমার রক্ত নয়। দেখো, আমি আসলে ওকে মারতে চাইনি, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আর আমি কথা দিচ্ছি তুমি আমার শেষ শিকার। এরপর আমি আর কখনোই খুন করব না। যদিও আমি এইভাবে নিজের কাছে অনেকবার ওয়াদা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। মেয়েটির কথা শুনে আমি এতটাই বিস্মিত হয়েছি যে আমি কিছুক্ষণের জন্য আমার সেন্স হারিয়ে ফেলি। কিন্তু এর মধ্যেই আমি দেখতে পাই সে আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল যে সে আমাকে আঘাত করার আগে আমি তার হাত ধরে ফেলি এবং তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেই। আমার ধাক্কা খেয়ে সে বড় একটি গাছের মধ্যে যেয়ে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে। তার মাথায় আঘাত লাগলেও সে কান্না না করে উল্টো হাসতে থাকে। এরপর সে আমার চোখের সামনে দিয়ে জঙ্গলের ভিতরে দৌড়ে পালিয়ে যেতে থাকে। আচ্ছা, সে কি সত্যি পালিয়ে গেল? না, সে আসলে পালায়নি, সে আসলে লুকিয়ে পড়েছে, কারণ সে চাচ্ছিল না সে আক্রমণ করুক, এটা আমি দেখে ফেলি, কারণ আমি তাকে আক্রমণ করতে দেখলে সতর্ক হয়ে যাব। আমার আশেপাশে থেকে পাতা মারানোর শব্দ ভেসে আসছিল। আমি আকপাস কোনো কিছু না ভেবে শুধু প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে আমার গাড়ির দিকে যেতে থাকলাম। আমি যখন দৌড়ে পালিয়ে যাচ্ছিলাম তখন আমার সামনে এমন একটি দৃশ্য চলে আসে যা আমার মনে হয় দেখা ঠিক হয়নি। আমার প্রিয় বন্ধু র্যান্ডি গাছের সঙ্গে হেলান দিয়ে নিথর অবস্থায় পড়ে আছে, তার সারা শরীর রক্ত দিয়ে মাখা। তার মানে ওই মেয়েটির গায়ে আমি যে রক্ত দেখেছিলাম সেটা আসলে র্যান্ডির রক্ত ছিল। র্যান্ডি, র্যান্ডি। এই দৃশ্য দেখে কষ্টে যখন আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, ঠিক তখনই আমি আমার পাশের একটি গাছের ডাল সরানোর শব্দ শুনতে পেলাম। সেই মেয়েটি আবারও আমার উপরে অতর্কিত হামলা করলো আমাকে মেরে ফেলার জন্য। কিন্তু এইবার আমার বন্ধু হারানোর বেদনা এবং তাকে খুন করার প্রতিশোধ নেওয়ার শক্তি আমার ভিতর সঞ্চিত ছিল। আমি তাই মেয়েটির হাত শক্ত করে ধরে ফেললাম এবং আমাদের মধ্যে অনেকক্ষণ ধরে ধস্তাধস্তি হতে থাকলো। তবে এটা সত্যি যে ওই মেয়ের চেয়ে আমার গায়ে শক্তি অনেক অধিক ছিল। দেখো তুমি আমার বন্ধুর কি অবস্থা করেছো। তুমি মানুষ না, তুমি একটা পিচাস। তুমি জানো র্যান্ডি কত ভালো লোক ছিল, ও চাইলেই তোমাকে আটকাতে পারতো, কিন্তু তুমি মেয়ে মানুষ বিদায় ও তোমার সঙ্গে সংযম দেখিয়েছে। কিন্তু আমি ওর মতো ভালো মানুষ নই, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। রাগ এবং ক্ষোভে আমি যখন গায়ের সমস্ত শক্তি দিয়ে তার কাছ থেকে ছুরিটি কেড়ে নেওয়ার চেষ্টা করছিলাম, ঠিক তখনই সে আমার এমন একটি জায়গায় আঘাত করলো যে আমি ব্যথায় হাঁটু গেড়ে নিচে বসে পড়লাম। তুমি তাহলে অনেক ভালো মানুষ ছিলে। মাফ করে বন্ধু, আমি বুঝতে পারিনি। এটা আমার করা মোটেও ঠিক হয়নি। আমি সারা জীবন একজন ভালো মানুষের খোঁজ করেছি, আর আজকে আমার হাতে একজন ভালো মানুষ মারা গেল। সরি, আমাকে মাফ করে দাও। সে আমার মৃত বন্ধুর সঙ্গে কথা বলছিল। সে আসলে আমার বন্ধুর সঙ্গে কি করছে এটা দেখার জন্য আমি অনেক কষ্টে নিজেকে দাঁড় করালাম। তখন যে দৃশ্য আমি দেখলাম এটা দেখে আমার বমি করার মতো অবস্থা। সে আমার মৃত বন্ধুর ঠোঁটের মধ্যে কিস দিচ্ছিল এবং সে পুনরায় তার হাতের ছুরিটি আমার বন্ধুর বুকের মধ্যে গেঁথে সেটা অন্য হাত দিয়ে ধরে রেখেছিল। তুমি একটা পাগল, পুরোপুরি পাগল, পাগল। আমার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে উল্টো সে এবার কিস করা বাদ দিয়ে আমার বন্ধুর ঠোঁট কামড়ে খেতে লাগলো। এই দৃশ্য দেখে আমার তো পুরো হাত পাও কাঁপতে শুরু করেছে। আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকলাম। একবার শুধু যখন আমি পিছন ফিরে তাকালাম তখন দেখলাম সে আমার বন্ধুর অনেকটা ঠোঁট তখন কামড়ে খেয়ে ফেলেছে এবং জোরে জোরে চিৎকার করে বলছে, আমাকে মাফ করে দিও, আমাকে মাফ দিও। প্রাণ বাঁচানোর জন্য আমি অনেক দ্রুত বেগে সেই গাড়িতে এসে উঠিয়ে সঙ্গে সঙ্গে আমার গাড়িটি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যাই। পাশাপাশি আমি পুলিশকে কল করে সব ঘটনা খুলে বলি। আমি সেখান থেকে পালিয়ে আসার কিছুক্ষণ পরেই পুলিশ কল করে আমাকে থানায় যেতে বলে একটি লাশ শনাক্ত করার জন্য। আমি মর্গে পৌঁছে দেখলাম হ্যাঁ, এটা আমার বন্ধু র্যান্ডিরই লাশ। পুলিশ খুব দ্রুতই সেই ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছিল, কারণ তারা খুব কাছাকাছি টহল দিচ্ছিল সেই মেয়েটিকে ধরার জন্য, সেই মেয়ে যে কিনা আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সেই মেয়েটি ওখানে ছিল। সে তখনও আমার বন্ধুর শরীর থেকে মাংস কামড়ে খাচ্ছিল। এরপর যখন আমি পুলিশকে পুরো ঘটনাটি খুলে বলি তখন পুলিশেরও ঘটনা শুনে ঘৃণা লাগতে থাকে, কিন্তু তারা স্বাভাবিক ছিল কারণ তারা জানতো এই মহিলাটি এই ধরনের আচরণই করে। পুলিশের কাছে ইনফরমেশন ছিল যে শেষবারের মতো তাকে একটি রেস্টুরেন্টের পাশে দেখা গিয়েছে, অর্থাৎ যে রেস্টুরেন্টে আমি আর আমার বন্ধু শেষবারের মতো দাঁড়িয়েছিলাম। সে আসলে আমাদের গাড়িতেই লুকিয়েছিল, কিন্তু গাড়ি থামানোর পর সে পালিয়ে যায়নি, কারণ তার মধ্যে আমাদেরকে খুন করার লালসা জেগে উঠেছিল। পুলিশ আমাকে
আরো জানায়, তোমার সামনে সে যে অনুশোচনা করছিল সেটা আসলে অভিনয় ছিল মাত্র, তার মধ্যে আসলে এই ধরনের কোনো ফিলিংসই নেই। সে আসলে একজন মানসিক রোগী। আর এই পুরো ঘটনার মধ্যে একটি শুধু সত্য ছিল, আর তা হচ্ছে সে একজন নরখাদক বা মানুষ খেকো। প্রকৃতপক্ষে এটা আসলে এক ধরনের বিরল মানসিক রোগ। এই ধরনের রোগে আক্রান্ত ব্যক্তিরা নিজেরা অন্যের শরীরের কাঁচা মাংস খেতে অথবা নিজেদের মাংস অন্যকে খাওয়াতে পছন্দ করে। আর ওই মেয়েটির নাম ছিল অরোরা, যে কিনা এই ধরনের বিরল মানসিক রোগে আক্রান্ত ছিল। এরপর পুলিশ আমাকে অরোরার কেসটির বিষয়ে আরো অনেক খুঁটিনাটি বিষয়ে অবগত করতে থাকেন, কিন্তু আমার সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছিল, কারণ তখন আমার মানসিক অবস্থা এমন ছিল যে কোনো কিছুই আমার মাথায় ঢুকছিল না। পরে পুলিশের সঙ্গে আমার সকল কাজ শেষ করে আমি সেখান থেকে দ্রুত চলে আসি। এরপর থেকে আমি এই কেস সংক্রান্ত কোনো কাজ বা পুলিশ থেকে একটু নিজেকে আড়াল করে রাখারই চেষ্টা করি। এই ঘটনার পর অনেক দিন কেটে গেল, এখনো পর্যন্ত আমি কখনোই রাতে কোনো অপরিচিত জায়গায় আমি আমার ট্রাক থামাই না। যদি কখনো খুব বেশি প্রয়োজন হয় ট্রাক থামানোর, তখন শুধুমাত্র আমি আমার পরিচিত জায়গাতেই ট্রাক থামিয়ে থাকি।